ওয়েলকাম ব্যাক প্যারানর্মাল কেয়ার। বন্ধুরা, আজকে যে ঘটনাটা আমি আপনাদের সামনে তুলে ধরব সেটা একটা জন দিদি আমাকে হোয়াটসঅ্যাপে ভয়েস করেছেন। আমাদের এই চ্যানেল বা ফেসবুক কোথা থেকে ফলো করে ঠিক জানি না, বাট উনি যেরমভাবে আমাকে ওনার জীবনের ঘটনাটা শেয়ার করেছেন, ঘটনাটা খুবই কমন ঘটনা এবং স্বাভাবিক ঘটনা, বাট তার মধ্যে অনেক শিক্ষণীয় জিনিস আছে। এবং উনি যেটা বলেছেন যে ওনার আগে উনি এই ধরনের জিনিসকে বিলিভ করতেন না, মানে বিশ্বাস করতেন না। তো সেই হিসাব মতন কী ঘটে, কীভাবে ঘটে, সেই সমস্ত কিছু আমরা আজকে এই এপিসোডের মাধ্যমে শুনব। এগোনোর আগে একটা রিকোয়েস্ট, চ্যানেলটা বা পেজটা নতুন, এখানে অলওয়েজ আপনি সঠিক ইনফরমেশন অ্যাবাউট প্যারানর্মাল, অ্যাবাউট অকাল্ট সায়েন্স এবং ব্ল্যাক ম্যাজিকের ওপর আপনারা পাবেন এবং স্পিরিট ওয়ার্ল্ডের ওপর। তো কাইন্ডলি সাবস্ক্রাইব করুন এবং ফলো করুন, যারা ফেসবুক থেকে দেখছেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন, বোথ সাইডের কথাই বলছি। তো চলুন ঘটনাটা কি সেটা আমরা শুনি এবার। নমস্কার শান্তনুদা, আপনাকে আমি বিগত 2-3 মাস ফলো করছি। ফেসবুকে এখন নতুন, ইউটিউবে অনেক দিন। আপনার রিয়েল প্যারানর্মাল কেস স্টাডিগুলো যেগুলো আপনি ভিডিও করেন, অনেক কিছু অভিজ্ঞতা অর্জন করা যায়। কিন্তু একটা সময় বলে রাখি, আমি এই সমস্ত কোনো কিছুই বিশ্বাস করতাম না। কিন্তু জীবনে এমন কিছু ঘটনা ঘটে এবং ঘটনার সম্মুখীন হই, তারপর থেকে ধীরে ধীরে এই সাবজেক্টের প্রতি অবিশ্বাস থেকে বিশ্বাসে পরিণত হয় আমার। ঘটনাটা আজ থেকে বলতে পারেন 15-16 বছর আগে। কারণ আমাদের ফ্যামিলি হচ্ছে, আমি সবথেকে বড়, আমার নাম হচ্ছে রূপা রয়। সবথেকে বড় ফ্যামিলি নয়, যে ছোট যে ফ্যামিলি, মানে প্রথমে বড় ফ্যামিলি ছিল, তারপর কোনো ঘটনাচক্রে কিছু সাংসারিক প্রবলেমের জন্যে আমরা স্প্লিট হয়ে যাই, মানে আমাদের পরিবারটা আলাদা হয়ে যায়। মা, বাবা, আমি সব থেকে বড় এবং আমার একটা ছোট ভাই আছে। ছোট ভাই বলতে একদম ছোট নয়, আমার থেকে 3-4 বছরের গ্যাপের। তো সেই সময়কার ঘটনা, মানে তার দুজনেই আমি, মানে এখানে যা ঘটনা আমি আপনার সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে যে কি ঘটে এবং কি পরিস্থিতিতে ঘটে এবং কি আমরা অনুভব করি সেটাই। বাই দ্য ওয়ে ফ্রেন্ডস, আপনাদের সঙ্গে আজকেও আমি একটা জিনিস শেয়ার করি। ঘটনাটা পুরোপুরি শোনবার আগে, যে আমি যেহেতু আমার অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি ভোর রাত্রিরে বা মিড নাইটে শ্যুট করতে পারছি না, ফলে ইভিনিংয়ে আমাকে শ্যুট করতে হচ্ছে এবং বিভিন্ন সারাউন্ডিং নয়েজটা এখানে ধরা পড়ছে। কাইন্ডলি মার্জনা করবেন। নেক্সট এপিসোড থেকে আপনারা সম্পূর্ণ সাইলেন্ট, শুধু আমারই ভয়েস পাবেন এবং যেটা এডিটেড সে সাউন্ড সেটা পাবেন। চলুন ঘটনায় আমরা ব্যাক করি। উনি যেটা আমাকে ভয়েস করেছেন, যতখানি পড়লাম তারপর থেকে বলছি। 2016 সালে এন্ডের দিকে আমার মা হঠাৎ, মানে ক্যান্সার তো আগেই ছিল, ক্যান্সারগ্রস্ত অবস্থায় লাস্ট স্টেজে মারা যায়। কিন্তু মায়ের সঙ্গে আমাদের সম্পর্ক খুব গভীর ছিল। সে ছোটোখাটো প্রত্যেকটা বিষয়ে আমাদের জন্য চিন্তা করতো, মানে আমরা কি খাবো, সাপোজ ধরুন কলেজে যাচ্ছি, তো সেই সময় টিফিন নিয়েছি কি নিয়ে নিই, অথচ কলেজে জানেন মা ক্যান্টিন আছে, সব কিছু, মানে বলতে পারেন ছোটোখাটো সমস্ত বিষয়। এটা আরও হয়েছে যখন থেকে আমাদের যে যৌথ ফ্যামিলি ছিল, জ্যাঠা, দাদু, মানে কাকা, তাদের থেকে আমরা আলাদা হই। কেন জানি না, মানে মা আগে থেকেই আমাদের নিয়ে খুব সিরিয়াস ছিল, কিন্তু ওই ঘটনার পর থেকে আরও সিরিয়াস হয়ে যায়। তো ঘটনাচক্রে ক্যান্সার ধরা পড়ে এবং লাস্ট স্টেজ যখন ধরা পড়ে, বলতে পারেন 2-3 মাস আগে, এবং ডাক্তার বলেই দেয় যে ধীরে ধীরে এখানে আপনি চিকিৎসা আপনারা করাতে পারেন, কিন্তু যেটুকুনি করানোর দরকার করান, কিন্তু ওনার আর বেশি দিন নেই, এটা লাস্ট স্টেজে। ব্রেস্ট ক্যান্সার হয়েছিল। এখানে আরও কিছু জিনিস আছে, যেটা ব্রেস্ট কেটে বাদ দেওয়ার ব্যাপারটা, সেই জায়গাটা না গিয়ে আমি রিয়েল সঠিক ঘটনা, যেখানে মেইন যে ঘটনা লুকিয়ে রয়েছে সেখানে যাচ্ছি। একদিন আসে আমাদের সংসারে অন্ধকার নেমে আসে, সকালবেলার দিকে মা এক্সপায়ার করে। তো যথারীতি বাবা, আমি এবং আমার ভাইয়ের গ্যাপ যেটা, ও তখন মাধ্যমিকে, আমি তখন
12-এর থেকে একটু মানে ফার্স্ট ইয়ারের দিকে এই সমস্ত ব্যাপার চলছে ঘটনা। যথারীতি দাহ কার্য কমপ্লিট করার পর 13 দিনের কাজ, এই সমস্ত জিনিস ঠিক হচ্ছে। বাড়িতে আত্মীয় স্বজনরা যাতায়াত করছে, আমার মাসিরা বলতে পারেন, আমার পিসিরাও এসেছিল সেই সময়, হ্যাঁ জ্যাঠু এবং কাকারা তারাও এসেছিল। তো মানে পরিবারের যে ঘটনাটা, একজন মৃত্যু হলে যা হয়, লোক আনাগোনা লেগে রয়েছে। এইরকমই একদিন রাত্রির বেলা হঠাৎ করে আমি আমার ভাই আমরা একসঙ্গে শুতাম। মানে সেই সময়টা ভাই বিশেষ করে একটু বড়, কিন্তু ভয় খাওয়ার জন্য আমার সঙ্গেই শুতো। আমরা গল্প করতে করতে ঘুমোতাম এবং ওকে বোঝাতাম, কারণ ও আরও বেশি মায়ের সঙ্গে যুক্ত ছিল। মানে যেটা হয় আর কি, মানে দেখবেন যে এটা সারা পৃথিবীরই ব্যাপার, ছেলেরা মায়ের প্রতি, মেয়েরা বাবার প্রতি একটা আকর্ষণ থাকে। তো যথারীতি সেই রাত্রিরের কথাই বলি, হঠাৎ করে আমি একটা শব্দ পাই, যে শেষ অবস্থায় মায়ের যে যন্ত্রণা বেদনার যে শব্দ, যে আহু যে শব্দটা সারা রাত সে করতো। এবং মাঝে মাঝে বলতে পারেন কোনো দিন রাত, পুরো রাত, কোনো সময় বাবা, কোনো সময় আমি জেগে তার মায়ের সেবা শুশ্রূষা করতাম। ফলে ওই আওয়াজটা আমাদের খুব চেনা পরিচয়। ঘুমোতে ঘুমোতে কানের মধ্যে ভেসে আসে আওয়াজটা। প্রথমে ভাবি যে হয়তো আপনার কিছু ভুল শুনছি, বা এতদিনের তো ব্যাপার, ফলে এটা হ্যালুসিনেট করছি, বা সাবকনসাইসের থেকে, বা যেটা হয় আর কি স্বাভাবিক ব্যাপার সেগুলো। প্রথম দিনটা এই সমস্ত ভেবে কেটে যায়। সকালবেলার দিকে যখন আমি আর ভাই উঠে পড়েছি এবং বাবাও উঠে পড়েছি, যথারীতি একসঙ্গে বসে কথা বলছি, কাজকর্ম নিয়েই কথা হচ্ছে, কি হবে না হবে, কিভাবে সমস্ত কিছু, ঠাকুরমশাই আসার ডেট সেদিনকে। তো বাবা হঠাৎ বলে উঠলো, কালকে জানিস তো তোর মায়ের শব্দটা আবার, ওই যে দুঃখ কষ্টের শব্দটা আমরা আবার পেয়েছি। তো আমি চুপ করে যাই, এটা ভাবি যে আমি নয় হ্যালুসিনেট করছিলাম বা আমার চিন্তাধারা, কিন্তু বাবাও একই জিনিস কী করে পেলো একই সময়। ঘটনা এখান থেকে সূত্রপাত হয়। এবার থেকে প্রত্যেক দিন রাত্রিবেলা হলেই ঠিক 12টা, 12:30 থেকে আরম্ভ হতো, যেটা জিনিসটা পরে ফলো করি, সেই আর্তনাদ এবং আরও যে সেই সময় যে চেঁচামেচি, সে জ্বালা যন্ত্রণায় যে চিৎকার করতো, মাঝে মাঝে আউ করতো, সেই সমস্ত শব্দ কানে ভেসে আসতে থাকে। এবং তার সঙ্গে সঙ্গে যেটা আরও শুরু হয়, ঘরের মধ্যে আমি অনুভব করি এবং সেটা পরে ভাইও অনুভব করে, যে কেউ তো একজন ঘরের মধ্যে রয়েছে। যে আমার আসলে ব্যাপারটা, আমাদের খাটের সামনে একটা চেয়ার থাকতো, সেই চেয়ারও এসে মাঝে মাঝে বসে, মানে ওই ঘরটা ধরুন আমারই, আমরা মানে থাকতাম, পড়াশোনা করতাম, ভাইও পড়াশোনা করতো। তো মা যখনই আসতো সুস্থ অবস্থায়, ওইখানে বসে আমাদের সঙ্গে কথা বলতো, আবার মাঝে মাঝে খাটে বসেও কথা বলতো। তো সেই ঘটনাটা যখন শুরু হলো, মানে এই ঘটনাটা যখন চলছে, একটা নতুন ঘটনা, আবজা হলো আবজা অন্ধকার, মানে আমরা কিন্তু ড্রিম লাইট জ্বলতো ইদানিং, মানে মায়ের মৃত্যুর পর থেকে একটা ড্রিম লাইট জ্বালিয়ে শুতাম, না হলে ঘর এমনি অন্ধকারই থাকতো, হাতের সামনে বেড সুইচ। তো যেটা আধা আলো অন্ধকারের আনুষঙ্গিক, মানে পাড়ার যে আলো, স্ট্রিট লাইটের অল্প বিস্তর আলো, মানে যেরকম এরকম আপনি ভাবুন যে আধা আলো আধা অন্ধকার ঘরটা রাত্রিবেলায় পরিণত হতো। সেই সময় দেখি, যেটা আমি এবং আমার ভাই পরে, আগে আমি, চেয়ারের মধ্যে কোনো একটা অবয়ব বসে চুপচাপ আমাদের দেখছে। সঙ্গে সঙ্গে বেড সুইচ জ্বালিয়ে দেখি কেউ কোথাও নেই, এবং সঙ্গে সঙ্গে সেই চিৎকার ইত্যাদি বন্ধ হয়ে যায়। এরপর শুরু হয় আরও কিছু ঘটনা। তার মধ্যে সময় কিন্তু সেই একটাই ছিল, 12টা, 12:30, চলাফেরার ঘটনা, এবং প্রত্যেকটা ঘটনায় ইঙ্গিত করত মাকে নিয়ে। কারণ মা যখন রাত্রিবেলা ওই অবস্থা, তো নিজেই বাথরুমে যেত, শেষের দিকে একদমই পারত না বলে লাগানো হয়েছিল, যেটা ইউরিনকে ধরে রাখা হয়। তো বাথরুম যাওয়ার সময় যে পায়ের শব্দ, মাঝে মাঝে কেউ যেন মনে হলো দৌড়ে চলে গেল, এবং তার সঙ্গে সঙ্গে সেই আর্তনাদ,
এবং এই যে সিচুয়েশনটা চলতে থাকে, ধীরে ধীরে 5-6 দিনের মধ্যে আমি, আমার ভাই এবং আমার বাবা সবাই অনুভব করতে থাকি একই সময়ের জন্যে। বাবা আলাদা ঘরে থাকতো, কিন্তু সেও এই শব্দ পেত, চলাফেরার শব্দ পেত। তারও সে অনুভব করতো তার ঘরে খাটের মধ্যে মা বাপি একসঙ্গেই শুতেন। তো সেই সময় খাটে যেন কেউ শুয়ে রয়েছে এবং তার নিঃশ্বাস প্রশ্বাস সে অনুভব করছে আমার বাবা। ঘটনাটা স্বাভাবিক না লাগাতে যেটা হয়, তখনও কিন্তু আমার মনের মধ্যে সেই বিশ্বাস আসেনি। তখনও ভাবতাম যে হয়তো কিছু আমাদেরই ভুল হচ্ছে, কিন্তু বাবা মনে প্রাণে বিশ্বাস করতো যে মা মৃত্যুর পরেও এখান যে তার মধ্যে যে আকর্ষণ ফ্যামিলির প্রতি, সেটা ছেড়ে যেতে পারেনি এবং তার মধ্যে যে ইচ্ছা আকাঙ্ক্ষা যেগুলো ছিল সেগুলো বর্তমান ছিল। ফলে মৃত্যুর সময় সেই ইচ্ছা আকাঙ্ক্ষাগুলো সম্পূর্ণ হয়নি বলে, মানে আমাকে নিয়ে, পুরো পরিবারটা নিয়ে একটা আলাদা সে স্বপ্ন দেখতে এবং সে অনেক কিছু চিন্তা করতো। তবে হ্যাঁ, বলে রাখি দাদা, অর্থনৈতিক সমস্যা সেরকম ছিল না। ফলে সেই সমস্ত দিকটা বাদ দিয়ে বাকি জীবনের আদার্স যে অ্যাসপেক্টগুলো, সেগুলোকে নিয়ে মা খুবই ভাবাভাবি করতো। পরের দিন কি হলো, মানে বাবা বলল যে জিনিসটা অস্বাভাবিক মনে হচ্ছে, হওয়া তো এরকম উচিত নয়। তো আমরা আমাদের যে একজন নির্দিষ্ট ঠাকুর মশাই, যিনি এই কাজটাও সম্পূর্ণ করবেন, মানে মায়ের শ্রাদ্ধ শান্তি, ওনাকে ডেকে পাঠানো হয়। তো উনি যেটা এসে বলেন যে সমস্ত ঘটনা শোনেন, এবং এখানে বলে রাখি তখন যে উনি কিছু জিনিস আরও পর্যবেক্ষণ করে বলেন যে মা যে সময় মৃত্যু হয় উনি 3 পোয়া মতন দোষ পেয়েছেন। ফলে এই দোষ কাটানো একান্ত দরকার, না হলে তিনি নাকি এই জগৎ ছেড়ে যেতে পারবেন না, এখানেই আটকে থাকবেন। এবং আরও যেহেতু সে এই সম্পর্কে আমাদের মা ছিল, আরও কিছু বলেন, কিন্তু এখন শরীর যেহেতু ত্যাগ করে দিয়েছে, বিভিন্ন রকম শারীরিক, অর্থনৈতিক, সামাজিক সমস্যা বাড়তে পারে বা আসতে পারে। তো এই সমস্ত বলার পর কিছু জিনিস ধীরে ধীরে আমি বিশ্বাস করতে থাকি যে সত্যি কি, মানে তখন বলতে পারেন যে দোনামোনা চলছে, যে মনে এক ধরনের চিন্তাধারা, অথচ মন যেন মানছে, আবার কোনো সময় মানতে চাইছে না। যাই হোক, এই দোনামোনা ইত্যাদি নিয়ে তার দোষ কাটানোর কাজ একদিন ঠিক করা হলো, একটা বড় যজ্ঞ। এবং তার সঙ্গে সঙ্গে যজ্ঞটা বা পুরো প্রসেসটা প্রায় ধরুন দুপুর 10টা সাড়ে 10টা থেকে বিকেল 5টা সাড়ে 5টা অবধি চলে। মানে শ্রাদ্ধের সময়কার ঘটনা বলছি, দোষ কাটানো হয়। এবং বলতে পারেন সেই দোষটা কাটানোর পরও ধীরে ধীরে এটা অস্বাভাবিক লাগে। তখনই আমার মধ্যে বিশ্বাস জাগে যে মৃত্যুর পরেও যে লাইফ, মৃত্যুর পরেও যে সমস্ত কিছু, এবং এর সঙ্গে যে যুক্ত কিছু পূজা পাঠ ইত্যাদি মধ্যে আমার বিশ্বাস গ্রো করতে থাকে। ধীরে ধীরে এই ঘটনা কমতে থাকে, কোনো শব্দ আর অনুভব করতাম না, জেগে থাকতাম। এটা একটা অভ্যেস হয়ে গেছিলো যে এই বোধহয় আরম্ভ হবে চিৎকার বা আর্তনাদ, এই বোধহয় কেউ চলে যাবে ইত্যাদি ইত্যাদি, ধীরে ধীরে স্তব্ধ হয়ে যায়। কিন্তু হ্যাঁ, এখানে ঠিক শ্রাদ্ধের ভাই ছোট থাকার দরুন ভাই করে, তার সঙ্গে সঙ্গে আমিও মুখাগ্নি যেহেতু করেছিলাম, তো শ্রাদ্ধ কাজের ঠিক তার পরের দিন যে সময়টা, মানে লোকজন আসার যে খাওয়া দাওয়ার সময়টা, এখানে একটা কথা দাদা আমি এখানে বলতে ভুলে গেছি, যেহেতু আপনাকে এরকমভাবে ভয়েস করছি, তো আপনি একটু সাজিয়ে নেবেন যে শুরুতে আমি এখানে সাজাইনি, যেহেতু উনি রিয়েলভাবে বলেছেন, সেই জন্য আমি সেই জিনিসটাকেই তুলে ধরছি। মিডিলে একটা সময় যখন উনি বলছেন, যখন এই ধরনের ঘটনা বাড়িতে ঘটছে রাত্রিবেলা, চা জল খাবার উনি সকালে দিতেন। মা যেখানে মৃত্যু, ওনার মায়ের যেখানে মৃত্যু হয়, তো যেটা উনি বলছেন সেটা আবার আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। একদিন এরকম দেখি যে সকালে চা জল খাবার দিয়ে এসেছিলাম শ্রাদ্ধের আগে, দুপুরবেলা গিয়ে দেখি যে চা অনেকটা কম এবং বিস্কুটও আধখানা। তো সেটা খুব ইগনোর করে যাই, যেহেতু মনের মধ্যে সেরকম কিছু আসেনি, ভেবেছি ইঁদুরে খেয়েছে, লেংটি ইঁদুর তো থাকে, কিন্তু পরে রিয়েলাইজ করি লেংটি ইঁদুর তো আর চা খাবে না। তো এই ধরনের ঘটনা। কিন্তু হ্যাঁ, শ্রাদ্ধর
শেষ দিন, যেখানে লোকজন খাওয়া খাওয়ি হচ্ছে, আসছে লোকজন, আত্মীয় স্বজন, সেই দিন সন্ধেবেলা একটাই জিনিস শব্দ পাই, যেটা ভেসে আসে এখনও কানে, আমি চললাম। কিন্তু তারপর থেকে আর আমার সঙ্গে বা আমাদের সঙ্গে বা আমাদের ফ্যামিলির সঙ্গে কোনো এরকম ধরনের ঘটনা ঘটেনি। না শুনেছি কোনো শব্দ, না শুনেছি কোনো আর্তনাদ। আজ আমরা অনেক বড় এবং বাবা মানে শয্যাশায়ী, বাবারও হার্ট অ্যাটাক হয়েছে রিসেন্ট। ভাইও বড় হয়ে গেছে, সে চাকরি করছে এখন, আর আমি ছোটোখাটো একটা বিজনেস নিয়ে এগিয়ে চলেছি জীবনে। এই ছিল দাদা আমার ঘটনা, শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে আপনি আপনার চ্যানেল বা ফেসবুক পেজে শেয়ার করবেন। ভালো থাকবেন, নমস্কার। তো ফ্রেন্ডস, এটাই ছিল ঘটনা। মৃত্যুর পর আত্মা বা শরীর বা বলতে পারেন এনার্জি কোনো রকমভাবে যদি দোষ পায়, বা তার সঙ্গে সঙ্গে তাদের যদি ইচ্ছা, তবে এটাও মাথায় রাখবেন, এত যে সাধ্য শান্তি হয়, যদি সাধ্য শান্তি সঠিক হয়ও, অনেক সময় আত্মার সম্পূর্ণ যদি আমরা ইচ্ছেটা যেটা আছে, যে ডিজায়ারগুলো থাকে, সেটা যদি ইনকমপ্লিট থেকে যায়, তাহলে এখান তো আত্মা বা স্পিরিট বলতে পারেন বা এনার্জি বলাটাই ঠিক হবে, আমাদের এই ডাইমেনশনে ট্র্যাপ হয়ে থেকে যায়। যাই হোক, ঘটনাটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টসে জানাবেন। আপনাদের সঙ্গে ঘটে যাওয়া কোনো ঘটনা থাকলে শেয়ার করুন, হোয়াটসঅ্যাপ করুন বা মেল করুন, বা ডাইরেক্ট ফোনও বলতে পারেন বা এসেও বলতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বরের সান্নিধ্যে থাকুন। নমস্কার।